ট্রিমারটা অর্ডার দিয়েছিলাম। আমি দেখতে পেলাম যে এই ট্রিমারটা অরিজিনাল কোনোভাবে না, এমনকি এটা মাস্টার কপিও না। এটা চকবাজারের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল আমাকে, এন্ড সেটা আমি ইউজও করতে পারি না। যিনি নকল কপিবাজ তার পক্ষে 3 থেকে 4 রকমের প্রোডাক্ট একসাথে এনে আমার ছবি ইউজ করে এটাকে করা সম্ভব না। ডিজাইনের উপর ট্রেডমার্ক বা এগুলো সব ডিজাইনে তো করা সম্ভব না। সিঙ্গেল পিসও তারা পাইকারি রেটে বিক্রি করছে। সেই জায়গায় একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে পাইকারি বিজনেসম্যানরা বিজনেস করবে, কিভাবে নারী উদ্যোক্তারা বিজনেস করবে। কমপ্লেন কিন্তু এখন অনলাইনে করা সম্ভব এবং এটা প্রায় 1 বছর ধরে আমরা করছি এবং এখানে প্রচুর অভিযোগ রেগুলারই আসতো। পার ডে আমাদের একটা অ্যাভারেজ অভিযোগ আসতো 100টা মতো আমাদের এখানে কেস ফাইল হতো। নাফি, দেখছিলাম যে একের পর এক প্রতারণার ঘটনায় কিন্তু চ্যালেঞ্জে রয়েছে অনেক উদ্যোক্তা এবং পাশাপাশি 60,000 কোটি টাকার সম্ভাবনাময় ই কমার্স খাত ধরে রাখতে সুনির্দিষ্ট নীতিমালা তৈরির তাগিদ দিচ্ছে ইক্যাপ। এখন দুপুরে নিয়ে রয়েছে বিস্তারিত, সঙ্গে আছি আমরা দুজন, আমি তাসওয়ান নাফি এবং আমি নাহিদা মিতু। দেশের টাকা দেশে রাখার জন্য বিপুল পরিমাণ ইনভেস্ট করেছি, কিন্তু সেই আনুপাতিক হারে আমরা কোনো রিটার্ন পাচ্ছি না। গ্রিন টি বা আদার্স যে হার্বাল টি এগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড অনুসারে আমরা কিন্তু সেই কোয়ালিটি সম্পন্ন চাটা তৈরি করতে পারছি না। উৎপাদন বাড়াতে গেলেই টেকনোলজিক্যাল ইনোভেশনটা লাগবে, সাথে সাথে কালচারাল প্র্যাকটিসগুলো সঠিকভাবে ফলো করতে হবে। আমরা লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করেছি। বিদেশি ইউরোপের বাজারে আমাদের চা ঢোকা শুরু করেছে। দেশে প্রতি বছরই চা উৎপাদনে রেকর্ড হচ্ছে, তারপরও গবেষণার ঘাটতি, প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে বৈশ্বিক বাজার হারাচ্ছে চা শিল্প। এখন দুপুরে এ নিয়েও থাকছে বিস্তারিত, তবে শুরুতেই ই কমার্স বাজারের খবর। সম্প্রতি অনলাইন পণ্য নিয়ে একের পর এক প্রতারণার ঘটনায় দুশ্চিন্তায় পড়েছেন এই খাতের ব্যবসায়ীরা। 60,000 কোটি টাকার ই কমার্স বাজার ঝুঁকিতে পড়ার শঙ্কা তৈরি হয়েছে। অনলাইন খাতকে শৃঙ্খলায় আনতে তাই আলাদা আইডির পরিকল্পনা ভোক্তা অধিকার অধিদপ্তরে। বিস্তারিত মেহরিন আনির প্রতিবেদনে। সময় ও খরচ বাঁচাতে ঘরে বসে অর্ডার করেছেন ডিম, কিন্তু অনলাইন অর্ডার এসেছে ভীম। এমন ঘটনার সাথে কম বেশি অনেকেই পরিচিত যারা অনলাইনে কেনাকাটা করেন। অনলাইন বাজারের এই ডিজিটাল প্রতারণা থেকে গ্রাহকরা কতটা সুরক্ষিত সেটি জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। পজিটিভ রিভিউ আর লাখো লাইকের পেজ থেকে জার্সি আর ট্রিমার অর্ডার দেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া কৌশিক, কিন্তু হতাশ হন যখন সেই পণ্য হাতে পান, কারণ পেজের ছবির বর্ণনার মিল নেই তার। কিছুদিন আগে একটা ট্রিমার কিনেছিলাম, তো সেই ট্রিমারটা ছিল হলো KMI এর। ট্রিমারের যে তথ্যগুলো দেওয়া ছিল এবং দাম, এই দুটার ভিত্তিতে আমি ট্রিমারটা অর্ডার দিয়েছিলাম। আমি দেখতে পেলাম যে এই ট্রিমারটা অরিজিনাল কোনোভাবে না, এমনকি এটা মাস্টার কপিও না। বিদেশি ব্র্যান্ডের লিপস্টিক বলে অ্যাডভান্স পেমেন্ট নিয়ে নন ব্র্যান্ডের পণ্য ডেলিভারি পেয়ে 10,000 টাকা খুঁয়েছেন আরেক ভুক্তভোগী দিনা। আসলে এটা চকবাজারের প্রোডাক্ট দিয়ে দিয়েছিল আমাকে, এন্ড সেটা আমি ইউজও করতে পারি না। এন্ড পরবর্তীতে আমি যখন তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছিলাম, তারা কোনো রেসপন্স করতেছিল না। বর্তমান বিশ্বে খুচরা কেনাকাটার প্রায় 1/5 হয় অনলাইনের মাধ্যমে। বাংলাদেশেও করোনাকালে জনপ্রিয়তা পায় এমন কেনাকাটা। তবে এক ক্লিকে হাতের কাছে সব চলে আসলেও পণ্যের মান যাচাই বাছাইয়ের সুযোগ না থাকায় বাড়ছে প্রতারণা। অনলাইন মার্কেটপ্লেসগুলোতে শুধু গ্রাহকরা প্রতারিত হচ্ছেন এমন নয়, খোদ বিক্রেতারাও রয়েছেন সেই তালিকায়। বিক্রেতাদের নিজস্ব ডিজাইন নিজের বলে চালিয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগও রয়েছে। শুরুটা অনলাইনে হলেও পরবর্তীতে শোরুম দিয়েছেন এমন উদ্যোক্তার সংখ্যাও কম নয়। এদের অনেকে চেষ্টা করেছেন নিজস্বতা বজায় রেখে ভিন্ন আঙ্গিকে ডিজাইন নিয়ে ক্রেতার কাছে পৌঁছাতে, কিন্তু সেসব ডিজাইন চুরি বা হুবহু নকল করার প্রবণতাও বাড়ছে। এ কারণে চ্যালেঞ্জে পড়ছেন অনেক উদ্যোক্তা, পাল্টাতে হচ্ছে কাজের ধরন। ডিজাইন চুরি এত বছর ধরে হয়, আমরা যারা খুবই ছোট ব্যবসায়ী, যাতে লিমিটেশন খুব ছোট, আসলে ওই ডিজাইনের উপর ট্রেডমার্ক বা এগুলো সব ডিজাইনে তো করা সম্ভব না। আমার প্রোডাক্টের মধ্যে 3-4 রকমের জিনিস থাকবে, যেটা যিনি নকল কপিবাজ তার পক্ষে 3 থেকে 4 রকমের প্রোডাক্ট একসাথে এনে আমার ছবি ইউজ করে এটাকে করা সম্ভব না। অফলাইনের যেটা সুবিধা কি, যে কাস্টমার নিজে আসছে। অনলাইনে কিন্তু ব্যাপার এটা না। অনলাইনে হচ্ছে কি আমাকেই কাস্টমারের কাছে রিপ্রেজেন্ট করতে হবে, আমি কোন শাড়িটা ডিজাইন করলাম, কিভাবে করলাম।
দেশে ইক্যাপ থেকে নিবন্ধনকৃত ই কমার্স প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ৩,০০০, কিন্তু নিবন্ধন ছাড়া বর্তমানে ফেসবুক ভিত্তিক বিজনেস পেজ আছে ৬ লাখের বেশি। দেশে বর্তমানে ই কমার্সের বাজার ৬০,০০০ কোটি টাকা। সম্ভাবনাময় বৃহৎ এই সেক্টরটিকে ভুয়া আর অসৎ ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করতে সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়নের দরকার বলে মনে করছে ইক্যাপ। অনেক উদ্যোক্তারা ডিপ্রাইভ হচ্ছেন পাইকারি বিজনেসম্যানদের কারণে, কারণ তারাও অনলাইনে এসে সিঙ্গেল পিসও তারা পাইকারি রেটে বিক্রি করছে। সেই জায়গায় একটা নীতিমালা থাকা দরকার যে কিভাবে পাইকারি বিজনেসম্যানরা বিজনেস করবে, কীভাবে নারী উদ্যোক্তারা বিজনেস করবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অনলাইন কেনাকাটায় প্রতারণার অভিযোগের পরিমাণ বাড়ছে দ্বিগুণ হারে, যার বেশিরভাগ অভিযোগের নিষ্পত্তি সম্ভব হচ্ছে না শুধুমাত্র ফেসবুক পেজের অস্তিত্ব আর ঠিকানা না থাকায়। ফলে ধরাছোঁয়ার বাইরেই থাকছে প্রতারকরা। এপ কমার্সে এরকম লক্ষ লক্ষ সাইট আছে, সেখানে বিভিন্ন রকম চটকদার বিজ্ঞাপন দেওয়া হয় এবং সেখানে যেটি প্রতিশ্রুত পণ্য ওখানে বিজ্ঞাপনে যা বলা হয় সেই পণ্যগুলো দেওয়া হয় না, এবং সেটিও আমরা বিভিন্ন ফেক আইডি দিয়ে এটি করা হয়, বিভিন্ন পেজ খুলে করা হয়। এবং যখন কোনো ভোক্তারা অভিযোগ করে অথবা আমাদের দৃষ্টিতে যখন এই বিষয়গুলো আসে, আমরা প্রতিটা কেস আমরা ইন্ডিভিজুয়ালি হ্যান্ডেল করি এবং সেই অনুযায়ী এদেরকে আসলে অনেক ক্ষেত্রে ট্র্যাক করা যায় না। তবে এই সেক্টরকে শৃঙ্খলায় আনতে অনলাইন ব্যবসায়ীদের শনাক্তকরণে বিজনেস আইডির ব্যবস্থা করছে ভোক্তা অধিকার অধিদপ্তর। আমরা সিসিএমএস চালু করেছি, আমাদের কমপ্লেন কিন্তু এখন অনলাইনে করা সম্ভব এবং এটা প্রায় 1 বছর ধরে আমরা করছি এবং এখানে প্রচুর অভিযোগ রেগুলারই আসতো। পার ডে আমাদের একটা অ্যাভারেজ অভিযোগ আসতো 100টা মতো আমাদের এখানে কেস ফাইল হতো। তাই এই ঘটনার পরে দেখা গেল যে এটি বাড়তে বাড়তে এখন প্রায় 200-র মতো হয়ে গেছে, অর্থাৎ মানুষ এখন রেসপন্সিভ হয়েছে। অনলাইন প্রতারণা থেকে সুরক্ষিত থাকতে সচেতনতার বিকল্প নেই, তাই চটকদার বিজ্ঞাপন দেখে ক্রেতাদের ফাঁদে পা না দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। বগুড়ায় অনলাইনে ব্যবসার সঙ্গে জড়িত অসংখ্য উদ্যোক্তা খাবার, পোশাক সহ নানা ধরনের পণ্য বিক্রি করেন। তারা ব্যবসা করতে গিয়ে প্রতিনিয়ত নানা ধরনের সমস্যার মুখে পড়তে হয় তাদের। এই মুহূর্তে বগুড়ার কৈগাড়ি পূর্বপাড়া এলাকায় আছেন হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তারিত জানবো তার কাছে। বাবু, বগুড়ায় যারা অনলাইনে ব্যবসা করছেন কি ধরনের সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের, আর ক্রেতারা এই বিষয়ে কি বলছেন? আমি একজন উদ্যোক্তার অভিজ্ঞতা শেয়ার করতে চাই আপনার সাথে। কিছুক্ষণ আগেই আমার সাথে কথা হয়েছে তার নাম মাসুমা আক্তার। তিনি মাংসের আচার তৈরি করেন, মূলত করে অনলাইনের মাধ্যমে বিক্রি করেন। সপ্তাহ 2 আগে তার কাছে ঢাকা থেকে একটি অর্ডার আসার পরে তিনি দুইটি প্যাকেটে করে মাংসের আচার প্যাকেট করে কুরিয়ারে পাঠান। তারপরে ডেলিভারি ম্যান সেটি আসলে যিনি অর্ডার করেছিলেন তার হাতে পৌঁছে দেওয়ার পর তিনি সেটি বাসার উপরে নিয়ে গিয়ে সেই কৌটার নিচে কেটে মাংসের আচার বের করে নেন। নেয়ার পর কৌটা আবারও রিপ্যাক করে সেটি আবার ডেলিভারি মাধ্যমে আবারও উদ্যোক্তা মাসুমার কাছে সেটি পৌঁছায়। তো এরপরে হতভম্ব হয়েছেন এই উদ্যোক্তা যে আসলে এই যে ক্রেতার কাছ থেকে তিনি ঠকলেন, তারপরে এই বিচার তিনি কার কাছে দেবেন, কার কাছে যাবেন, এটি আসলে তিনি জানেন না। মাঝখান থেকে কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। এমনিভাবে উদ্যোক্তা মাসুমা আক্তার যেমন ঠকেছেন, একইভাবে কিন্তু আবার যারা ক্রেতা তাদের পক্ষ থেকেও এমন অভিযোগ আছে যে তারা যেই পণ্যটি অর্ডার করছেন তাকে সেই পণ্যটি দেয়া হয় না, যেই পণ্যটি অর্ডার করেন সেই পণ্যটি ঠিকঠাক মতো সময় মতো পৌঁছায় না, যেই দাম বলা হয় তার থেকে দামের সাথে তার কোনো মিল থাকে না। এইরকম কিন্তু ক্রেতা এবং বিক্রেতা উভয়ের পক্ষ থেকে এই প্ল্যাটফর্মে নানা রকমের অভিযোগ, প্রতারণার গল্প আছে। ঠিক সেই জায়গায় যদি আপনি বগুড়ার কথা বলি, বগুড়ায় শহরেই অন্তত 5 শতাধিক উদ্যোক্তা আছে যার বেশিরভাগই নারী। এই উদ্যোক্তাদের নিয়ে কাজ করে একটি সংগঠন উইমেন অ্যান্ড ই কমার্স ট্রাস্ট উই। তাদের সাথে আমি কথা বলেছিলাম। তাদের এখানে সদস্য সংখ্যা 321 জন, যার মধ্যে 100-র মতো সদস্য অ্যাক্টিভ, যারা সার্বক্ষণিক বিভিন্ন প্রোডাক্ট উৎপাদন করে এবং তারা বাজারজাত করে অনলাইনের মাধ্যমে। তো তারা যেটি বলছেন যে আসলে এর বাইরেও কিন্তু আরও অনেকে আছে এই প্ল্যাটফর্মের বাইরেও। তো এই উদ্যোক্তারা যেটি বলছেন যে আসলে করোনার দহনকালে যখন তারা অন্ধকার দেখছিলেন চোখে, তখন কিন্তু আসলে সম্ভাবনা হয়ে ধরা দিয়েছিল এই প্ল্যাটফর্মটি। তারা ফেসবুক এবং ইউটিউবের উপর ভর করে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে ভর করে আসলে ব্যবসা বাণিজ্যটা শুরু করেছিলেন। কিন্তু সেই জায়গায় কিন্তু এখন আসলে প্রতারণার হাত পড়েছে তখন উভয়ই ক্রেতা বিক্রেতা নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই দিকটাতে
কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এ নিয়ে আমরা উইয়ের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম। তারা বলছেন যে তাদের কোনো উদ্যোক্তার মাধ্যমে যদি কেউ প্রতারিত হয় এই বিষয়টি তাদেরকে ফেসবুক বা কোনো প্ল্যাটফর্মে বা টেলিফোনে জানালে তারা সেটি ব্যবস্থা নেবেন। তবে সরকারি বেসরকারিভাবে যে কঠোর নজরদারিটি থাকা দরকার, এটি একটি নীতিমালা থাকা দরকার। কারা উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা হওয়ার নিয়ম কি, উদ্যোক্তা হবার জন্য কি কি যোগ্যতা লাগবে, এই সব বিষয় নিয়ে কোনো ধরনের কিন্তু আইন কানুন কিংবা কোনো নিয়ম নীতি কোনো কিছু না থাকার কারণে এই প্রতারণার জায়গাটা তৈরি হচ্ছে। আর বেচাকেনার কথা যদি বলি, বেচাকেনাও কিন্তু এখন আসলে মূলত বিভিন্ন উৎসব কেন্দ্রিক প্রসাধনী, আপনার গহনা থেকে শুরু করে বিভিন্ন যে পণ্য সেটি আসলে বেচাকেনা হয়। সব সময় আসলে অনলাইন প্ল্যাটফর্মে এখন আর ওইভাবে বেচাকেনাটাও হচ্ছে না। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে বগুড়া থেকে অনলাইনের পণ্য কেনা বেচা এবং বিভিন্ন সংকট কেন্দ্রিক সবশেষ খবর। নাফি, আমরা শুনছিলাম যে অনলাইনে ব্যবসা করে অনেকে এগিয়ে যাচ্ছেন, আবার অনেকে প্রতারণার শিকার হচ্ছে, সে বিষয়ে জানাচ্ছিলেন হেদায়েতুল ইসলাম বাবু। মৃদু পাশাপাশি রাজধানীতে 7 দিনের জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মেলা হচ্ছে, সেই খবর জানাতে আগারগাঁও বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাঝার ইমন। ইমন, জানাবেন যে এবার এসএমই মেলা থেকে কেমন অর্ডার পাচ্ছেন উদ্যোক্তারা, ক্রেতা উপস্থিতি এবং বিক্রি নিয়ে কি সন্তুষ্ট বিক্রেতারা, জানাবেন। নাফি, আজ মেলা তৃতীয় দিনের মতো চলছে। সকালবেলা থেকে আমি দেখেছি মেলার প্রতিটি স্টলেই আসলে ক্রেতা দর্শনার্থীর ভিড়। আর এই মেলাটি মূলত শিল্প মেলা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্প উদ্যোক্তাদের আয়োজনে এই মেলাটি হয়ে থাকে। এই মেলাটি মূলত ক্রেতা বিক্রির চাইতে তারা মূলত তাদের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে অর্থাৎ পুরো দেশে তাদের প্রোডাক্টটা যাতে ভালোভাবে বিক্রি করতে পারে এবং প্রচারের যে বিষয়টা, এই প্রচারণার বিষয়টি মূলত এই মেলাতে সবচেয়ে বেশি আমরা দেখতে পেয়েছি। আরেকটি বিষয় যেটি বলছেন যে বেচা বিক্রির যে বিষয়টা বা উদ্যোক্তা যারা রয়েছেন তাদের যে ক্রেতা ধারণ করার যে বিষয়টি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে গত দুদিনের তুলনায় আজকে কিছুটা বেশি রয়েছে। আমরা যারা উদ্যোক্তা রয়েছে এবং বিক্রেতা যারা রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি। আরেকটি বিষয় যেটি মেলা প্রাঙ্গণে আমরা দেখছি, আর আরেকটি কথা জানিয়ে রাখতে চাই, এখানে যতগুলো স্টল রয়েছে তাদের প্রত্যেকেরই রাজধানী সহ এবং দেশের বিভিন্ন অঞ্চলে তাদের নিজস্ব শোরুম রয়েছে। অর্থাৎ এই মেলাটি আসলে তারা তাদের প্রচারের সুবিধার্থে তারা এই মেলাটি আসলে ব্যবহার করে থাকে, যাতে তারা দেশের বিভিন্ন অঞ্চলে তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেটি যাতে তারা বিক্রি করতে পারে এবং প্রচারণার যে বিষয়টা আমি বারবার বললাম। আরেকটি বিষয় যেটি যে যারা দর্শনার্থী রয়েছে তারা আসলে রাজধানীতে বিভিন্ন অঞ্চলে তাদের শোরুম থাকলেও তারা আসলে এক ছাতার নিচে রাজধানীতে এরকম বিভিন্ন ধরনের পণ্য পেয়ে, বিশেষ করে দেশীয় পণ্য, এই মেলাটিতে শতভাগ দেশীয় পণ্য বিক্রি হচ্ছে এবং প্রদর্শনী হচ্ছে। এর থেকে ক্রেতারা অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং অনেক ধরনের পণ্য আমরা দেখতে পেয়েছি যেটি সচরাচর রাজধানীতে দেখা যায় না, যেমন ঢাকায় মসলিনের মতো শাড়ি, অর্থাৎ যেগুলো এক প্রকারের হারিয়ে গেছে, সেই সমস্ত পণ্যগুলো এই মেলায় প্রদর্শন করা হচ্ছে। সেটি আসলে যারা ক্রেতা রয়েছে এবং একেবারে শিশু থেকে যারা রয়েছে, শিশু ক্রেতারাও দেখেছি, তারা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে তারা দেখেছে। আরেকটি বিষয় বলে রাখি, যেটি এখানে একটি ব্যাংক পাড়া স্থাপন করা হয়েছে। সেই ব্যাংকে আসলে যারা উদ্যোক্তা রয়েছে তাদের ঋণের একটি বিষয় রয়েছে, সেই ঋণ নেওয়ার বিষয়টি আমরা দেখেছি। উদ্যোক্তাদের মধ্যে বিভিন্ন ধরনের উদ্দীপনা কাজ করছে, কীভাবে ঋণ নেওয়া যায়, ঋণ নিয়ে তাদের যে সমস্ত পণ্যগুলো রয়েছে সেগুলো উৎপাদন আরও বৃদ্ধি করে তাদের যে আয়ের বিষয়টি সেটি তারা ধারণ করতে চায়। সব মিলে বলতে যায় যে আজকে মেলা তৃতীয় দিনের মতো চলছে, আরও চলবে মেলা, আরও 4 দিন চলবে। আর এই ক্রেতারা যেটি বলছেন যে এই সমস্ত আয়োজন যাতে রাজধানীতে চলছে 7 দিনের জাতীয় ক্ষুদ্র মাঝারি শিল্প মেলা, সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাঝার ইমন। Toronto is one of our best route nowadays. Our both wayতে on average above 90% load factor নেওয়া, এবং this is the high time to increase the frequency on Toronto. আমরা আলিটালিয়ার সাথে ইন্টারলাইন এগ্রিমেন্ট করেছি, যাতে রোমকে আমরা ইউরোপের একটা গেটওয়ে পয়েন্ট তৈরি করতে পারি। পারসেপশনটা একদিনে হয়নি, আবার একদিনে যাবেও না। এটার জন্য এটার বেস্ট অ্যান্সার হলো আমি আরও ভালো সার্ভিস দেয়। ম্যানুয়ালি যত বেশি আমার ম্যানুয়াল ইন্টারভেনশন কমবে, তত বেশি আমার কিন্তু কমপ্লেন কমে যাবে। সম্প্রতি চালু 5টি রুটের 4টিতেই লাভে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাফল্যের এই পথ ধরে এবার সিউল, বাহরাইন, কুনমিং ও ম্যানিলায় ডানা মেলতে চায় সংস্থাটি, কিন্তু সেবার মান নিয়ে নানা অভিযোগ নিরসনে কি করছে বিমান? কিছুক্ষণ পর এই নিয়ে থাকছে প্রতিবেদন। এবার অন্য প্রসঙ্গ।
প্রতি বছরই চা উৎপাদনের রেকর্ড গড়ছে বাংলাদেশ, কিন্তু বিশ্ববাজারে নেই কোনো অবস্থান, অথচ রয়েছে পর্যাপ্ত জমি আর প্রাকৃতিকভাবে উৎপাদন সহযোগী নানা সুযোগ সুবিধা। বিশেষজ্ঞরা বলছেন চায়ের গুণমান এবং চ্যালেঞ্জগুলোর সমাধান না করায় বৈশ্বিক প্রতিযোগিতা থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। যদিও চা বোর্ড বলছে গবেষণা ও প্রযুক্তির উন্নয়নে চা শিল্পের অতীত ফেরানোর চেষ্টা করছেন তারা। আন্তর্জাতিক চা দিবসে এ নিয়ে আরও জানাচ্ছেন গুলজার আহমেদ, ছবি তুলেছেন অনিল পাল। প্রায় শুরু থেকেই চা বিশ্বব্যাপী জনপ্রিয় একটি পানীয়। একইভাবে সামাজিক ও অর্থনৈতিকভাবেও চায়ের উপস্থিতি বেশ তাৎপর্যপূর্ণ। বাণিজ্যিকীকরণে চায়ের প্রস্তুত ও পরিবেশনও এখন বর্ণিল বৈচিত্র্য। সেই চা উৎপাদনে বিশ্বের সমৃদ্ধ ইতিহাসের অন্যতম অংশ বাংলাদেশ। 2010 সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে চায়ের কদর বেশ উল্লেখ করার মতো, কিন্তু পরবর্তী সময়ে নানান সংকটে পড়ে দেশের চা শিল্প। ধীরে ধীরে হারাতে বসে বৈশ্বিক বাজার। বিভিন্ন সূচক বিশ্লেষণ করলে দেখা যায় বিশ্বের চা বাণিজ্যে বাংলাদেশের অবস্থান বেশ টলমলে। রপ্তানিকারক দেশ হিসেবেও অতীত অর্জনে পড়েছে ভাটা। গত এক দশকে রপ্তানি কমেছে অন্তত 7 গুণ। শ্রমিকদের পরিবর্তন ঠিকই হয়েছে। উৎপাদন চিত্রে নজর দিলে বিষয়টি আরও স্পষ্ট হয়। এই যেমন এম এ জামান সোহেল, 3টি চা বাগানের স্বত্বাধিকারী তিনি। চা উৎপাদন করেন দীর্ঘ 20 বছর ধরে, তবে শেষ 10 বছরে দেখেননি লাভের মুখ। শ্রমের মজুরি, কৃষি উপকরণের দাম বেড়ে যাওয়ার কারণে বাগান পরিচালনা করতে বছরে প্রায় 5 কোটি টাকারও উপরে লোকসান গুনতে হচ্ছে তাকে। দেশের টাকা দেশে রাখার জন্য বিপুল পরিমাণ ইনভেস্ট করেছি, কিন্তু সেই আনুপাতিক হারে আমরা কোনো রিটার্ন পাচ্ছি না। তো এই সব মিলায়ে যদি আমরা একটা স্টেবল পজিশনে না আসতে পারি ব্যবসায়ীরা, তাইলে এই বছর হয়তো কোনোভাবে থাকতে পারবো, আগামী বছর আমরা এই ব্যবসায় আর থাকা কঠিন হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন সময়ের সাথে সাথে প্রযুক্তির ব্যবহার না বাড়ানো উৎপাদনশীলতায় অন্যান্য দেশ থেকে পিছিয়ে পড়া সহ রয়েছে গবেষণামূলক কার্যক্রমের ঘাটতি। এ কারণেই এই দশা চা শিল্পের। উৎপাদন বাড়াতে গেলেই আমাদের এই ভ্যারাইটি চয়েসটা একটা ভালো, টেকনোলজিক্যাল ইনোভেশনটা লাগবে, সাথে সাথে কালচারাল প্র্যাকটিসগুলো সঠিকভাবে ফলো করতে হবে। গ্রিন টি বা আদার্স যে হার্বাল টি এগুলো তৈরি হচ্ছে, কিন্তু ওয়ার্ল্ডের ডিমান্ড অনুসারে আমরা কিন্তু সেই কোয়ালিটি সম্পন্ন চাটা তৈরি করতে পারছি না। 2010 সালে দেশের এসব চা বাগানগুলো থেকে উৎপাদিত চায়ের প্রায় 20% রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে সুসংহত অবস্থান ছিল বাংলাদেশের। কিন্তু 2010 সাল থেকে হঠাৎ করেই সেটি নেমে আসে প্রায় 2%। শেষ 12 বছর সময়ের ব্যবধানে গড় উৎপাদন 22.2% বাড়লেও যুগোপযোগী সিদ্ধান্ত না নেয়ার কারণে আন্তর্জাতিক বাজারে নিজেদের অবস্থা সুসংহত রাখা যায়নি বলে মত সংশ্লিষ্টদের। কনজিউমিং রেট হচ্ছে 3%, তাহলে আমাদের গ্যাপ থেকে যাচ্ছে 2%। এই গ্যাপটাকে আমাদের মিটিগেট করতে হবে। আন্তর্জাতিক মার্কেট ধরতেই হলে কোয়ালিটি এবং রিলেশনশিপ মার্কেটিং, এই দুইটি, এবং সরকারের সদিচ্ছা থাকতে হবে। তবে বাংলাদেশ চা বোর্ড বলছে সব ধরনের পদক্ষেপ নিয়েছেন তারা। প্রথমবারের মতো টি টেস্টিং, কোয়ালিটি কন্ট্রোল কোর্স চালু হয়েছে। আমরা লন্ডন টি এক্সচেঞ্জের সঙ্গে বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা চালু করেছি। বিদেশি ইউরোপের বাজারে আমাদের চা ঢোকা শুরু করেছে। তো আমরা আশা করি যে আমরা যে লক্ষ্য স্থির করেছি সেটা আস্তে আস্তে এগিয়ে যাব। দেশের অর্থনীতির বাজারে যে সকল পণ্যকে প্রধান অর্থনৈতিক ফসল হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে অন্যতম একটি হলো এই চা। চা যে কেবল দেশের জিডিপিতে অবদান রাখছে তাই নয়, বরং কয়েক লক্ষ শ্রমিকের কর্মসংস্থান, আয় ও জীবন জীবিকাকে সরাসরি প্রভাবিত করছে এই শিল্পটি। তাই চায়ের বাজার শুধুমাত্র দেশের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না, বরং যদি আন্তর্জাতিক বাজারে প্রত্যাশামতো প্রবেশ করা যায় তাহলে এই চাই হতে পারে দেশের অর্থনীতির সমৃদ্ধির জন্য অন্যতম এক উপাদান। গুলজার আহমেদ, এখন সিলেট। সম্প্রতি চালু হওয়া 5টি রুটের 4টিতেই লাভের মুখ দেখছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ঢাকা টরন্টো রুট। আর গত মার্চে চালু হওয়া ঢাকা রোম ফ্লাইটের লাভ ক্ষতির হিসেব কষতে 3 মাস সময় নিতে চায় রাষ্ট্রীয় পতাকাবাহী এই বিমান সংস্থা। ইন্টারলাইন চুক্তির মাধ্যমে এই রুট যুক্ত করবে ইতালির অন্য শহরসহ ফ্রাঙ্কফুর্ট এবং প্যারিসকেও। বিমানের নতুন রুটগুলোর খবর নিয়েছেন নাইমাবির। একসময় দেশের পতাকা নিয়ে বিশ্বের 29টি দেশে উঠত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স,
কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই রুট কমে 23টিতে গিয়ে ঠেকেছে। যদিও এই সময়ে বিমানের বহরে যুক্ত হয়েছে অত্যাধুনিক বোয়িং সিরিজ সহ 21টি উড়োজাহাজ। বিশ্বের 70টি দেশের সাথে বিমান চলাচলের চুক্তি থাকা এই এয়ারলাইন্স মনোযোগ দিয়েছে রুট সম্প্রসারণে, যেটি শুরু হয়েছিল 2022-এর জুলাইতে ঢাকা টরন্টো রুট দিয়ে। এরপর এক এক করে বিমান দেশের পতাকা উড়িয়েছে গুয়াংঝু, নারিতা, চেন্নাই ও রোমে। সদ্য চালু হওয়া রোম ছাড়া বাকি 4 রুটে ইতিমধ্যেই লাভের মুখ দেখেছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থাটি। বিমানের মার্কেটিং বিভাগের তথ্য বলছে এই 5 রুটের মধ্যে সবচেয়ে ব্যস্ততম রুট ঢাকা টরন্টো। সপ্তাহে 3টি ফ্লাইট চালানো এই রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 90%। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এই রুটে আরও একটি ফ্লাইট বাড়ানোর কথা ভাবছে বিমান। টরন্টো ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট রুট নাওয়াডেজ। আমার বোথ ওয়েতে অন অ্যাভারেজ অ্যাবাভ 90% লোড ফ্যাক্টর নেওয়া, এবং this is the high time to increase the frequency on Toronto. But unfortunately, আমার রিসোর্স প্রবলেমের জন্য আমি এখনো 3টা ফ্রিকোয়েন্সিতে যেতে পারতেছি না। ঢাকা গুয়াংঝু রুটে যাওয়া আসায় গড় যাত্রী থাকে 81%। যাত্রী চলাচলের পাশাপাশি এই রুটে বাড়ছে কার্গো চাহিদা। ঢাকা নারিতা রুটে শুরুর দিকে যাত্রী কম পাওয়া গেলেও সময়ের সাথে সাথে বেড়েছে এই রুটের চাহিদা। সরাসরি হওয়ায় এই রুটে বাংলাদেশ ছাড়াও নেপাল ও ভারতের যাত্রী পাচ্ছে বিমান। জাপান এয়ারলাইন্সের সাথে ইন্টারলাইনের মাধ্যমে নারিতা হয়ে ভ্যানকুভার ও লস অ্যাঞ্জেলেসকে যুক্ত করা হচ্ছে। বর্তমানে এই রুটেও যাওয়া আসা মিলে গড়ে যাত্রী মিলছে 90%। গেল বছরের ডিসেম্বরে চালু হওয়া ঢাকা চেন্নাই সরাসরি ফ্লাইটটিতে যাত্রী যাওয়া আসা করছে 95%। আর চলতি বছরের মার্চে চালু হওয়া ঢাকা রোম ফ্লাইটের লাভ ক্ষতির হিসাব কষতে 3 মাস সময় নিতে চায় বিমান। এই রুটকে জনপ্রিয় করতে আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন চুক্তি করেছে তারা। তাতে এই ফ্লাইটের সাথে যেমন যুক্ত করা যাবে মিলান, নেপলস, ভেনিস, সাথে ফ্রাঙ্কফুর্ট থেকে রোম হয়ে ঢাকা ও প্যারিস থেকে রোম হয়ে ঢাকাকেও যুক্ত করার কাজ চলছে। আমরা আল ইটালিয়ার সাথে ইন্টারলাইন এগ্রিমেন্ট করেছি, যাতে রোমকে আমরা ইউরোপের একটা গেটওয়ে পয়েন্ট তৈরি করতে পারি। ইফ সামবডি ওয়ান্টস টু ট্রাভেল ফ্রম ফ্রাঙ্কফুর্ট রোম ঢাকা বা প্যারিস রোম ঢাকা করতে চাই অ্যাপার্ট ফ্রম উইদিন ইটালি, তাকে ব্যাগেজ আর বের করতে হবে না, থ্রো চেক ইন করে সে ঢাকায় চলে আসতে পারবে। সেন্ট্রাল মনিটরিং যেটা আমরা ডিজিটালি আমরা মনিটরিং করছি। আপনি দেখেন এমডি বলছেন বিমানের সেবার মান নিয়ে যাত্রীদের আগের ভাবনা আমূল বদলে দিতে চান তিনি। লাগেজ ও মালামাল প্রাপ্তির সময় কমাতেও চলছে জোর প্রচেষ্টা। পাবলিক পারসেপশন এটা খুবই ইম্পর্টেন্ট, এবং এই পারসেপশনটা একদিনে হয়নি, আবার একদিনে যাবেও না। এটার জন্য এটার বেস্ট অ্যান্সার হলো আমি আরও ভালো সার্ভিস দেয়। আমার লাগেজটা যাতে আমি এয়ারক্রাফট থেকে নিয়ে আসার ক্ষেত্রে আমরা আরও যন্ত্রপাতি নিয়ে আসি, যাতে ম্যানুয়াল হ্যান্ডলিংটা আরও কমে যায়। আপনি ম্যানুয়ালি যত বেশি আমার ম্যানুয়াল ইন্টারভেনশন কমবে, তত বেশি আমার কিন্তু কমপ্লেন কমে যাবে। আমরা যাচ্ছি একদম বেলি থেকে শুরু করে লাগেজ বেল্টে ডাইরেক্ট যাতে লাগেজটা চলে আসে। তবে মুনাফার অংশ বাড়াতে পারে বিমানের বিজনেস ক্লাস, এমন পরামর্শ এভিয়েশন বিশেষজ্ঞদের। তারা বলছেন সাশ্রয়ী দামের টিকেটে সেবার মান উন্নত হলে যাত্রীদের আগ্রহ আরও বাড়বে। আমরা বাংলাদেশি সবগুলো এয়ারলাইন্সে কিন্তু আমরা এখনো কিন্তু ফোকাস করতেছি একটা সার্টেন গ্রুপকে, এলিট গ্রুপকে কিন্তু আমরা ফোকাস করছি না। তাদের উচিত বিজনেস মানে ওই এলিট গ্রুপটাকে ফোকাস করা, কারণ তা না হলে সারা জীবন কিন্তু আমরা ওইখানে থেকে যাব। বিজনেস ক্লাসে যদি আমি বেশি আকর্ষণ না করতে পারি, প্রফিটের মার্জিনটা বাড়বে না। সব ঠিক থাকলে চলতি বছর সিউল, বাহরাইন, কুনমিং ও ম্যানিলায় ডানা মেলতে চায় বিমান, যদিও প্রয়োজনীয় সংখ্যক উড়োজাহাজ ও পাইলট সংকট আছে সংস্থাটির। নাইম আবির, এখন, ঢাকা। এখন দুপুরে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। ঘূর্ণিঝড়ের শঙ্কায় সাতক্ষীরার অনেক আম চাষি নির্ধারিত তারিখের আগেই গাছ থেকে আম পাড়ছেন। অপরিপক্ক আম স্থানীয় বাজারে না এলেও অনলাইনে বিক্রি হচ্ছে গোপনে, এরপর যাচ্ছে ঢাকা সহ বিভিন্ন স্থানে। তবে প্রশাসন বলছে নির্ধারিত সময়ের আগে আম বাজারজাত করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। এদিকে সাগরে লঘুচাপ তৈরি হয় আগামী 25 মে ঘূর্ণিঝড়ের শঙ্কা করা হচ্ছে। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন।
চলতি মাসের 9 তারিখ থেকে সাতক্ষীরায় আনুষ্ঠানিকভাবে আম বাজারজাতকরণ শুরু হয়েছে। তবে প্রথম ধাপে গোপালভোগ ও গোবিন্দভোগ আম পাড়ার কথা থাকলেও অনেকে হিমসাগর, ল্যাংড়া সহ অন্যান্য জাতের অপরিপক্ক আম গোপনে বাজারজাত করছেন। এতে অসাধু ব্যবসায়ীরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম চাষিরা। সরকার যে নির্ধারিত টাইম বেঁধে দিয়েছে সেই টাইম অনুযায়ী আমাদের পাড়তে দিয়ে আম গাছ থেকে 1/3 পাখি পড়ে যাচ্ছে। বাজারের দাম একদম সামান্য দাম, এটা আমাদের তো খুব ঘাটতি। এবারও আবার ঘাটতি, আবার শুনছি আবার ঝড় আসতেছে। দেশের বিভিন্ন স্থান থেকে মৌসুমি অনলাইন ব্যবসায়ীরা এসে বাগান থেকে কম দামে আম সংগ্রহ করে ভোক্তাদের কাছে চড়া দামে বিক্রি করছে। এতে স্থানীয় বাজারে চাহিদা কমেছে আমের। অপরদিকে ঘূর্ণিঝড়ের খবরে নতুন করে ক্ষতির শঙ্কায় বাগান মালিকরা। এতে খুচরা বাজারে আমের দাম আরও বাড়ার শঙ্কা ব্যবসায়ীদের। অনলাইন পার্টি বাজারটা এমন করে দিছে, আমাদের বর্তমান বাজার মনে করেন যে আমাদের যে চাহিদাটা সেই চাহিদাটা এখন বাজারে নাই। এর জন্য আমরা খুবই ক্ষতিগ্রস্ত। অনলাইনে যে মালটা গাছের যে বড় আমটা, এইটা আমটা পাড়ি নিয়ে চলে যাচ্ছে। এই যে ছোটো আমটা যেটা রেখে যাচ্ছে না, এই আমটা গিয়ে আমাদের বাজার গিয়ে কোনো চাহিদা নেই। কৃষি বিভাগ বলছে আম বাজারজাতকরণে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। এর আগে কেউ আম বাজারজাত করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরিপক্ক আম কেমিক্যাল দিয়ে পাকায় বাজারজাত করার চেষ্টা করেন, তো তাদের ক্ষেত্রে আমরা ভোক্তার স্বার্থে কড়া অবস্থানে আছি, যাতে ভোক্তা কোনোভাবে প্রতারিত না হয়। হিমসাগর আম যে পরিপুষ্ট আম যেটা আছে, তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন আগামী 2-3 দিনের মধ্যে, মানে ঝড়ের পূর্বেই যেন পরিপক্ক হিমসাগর আমগুলো বাজারজাত পেড়ে যাতে বাজারজাত করতে পারেন, তারা যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন। চলতি বছর 9 মে থেকে গোবিন্দভোগ, গোপালভোগ, 22 মে থেকে হিমসাগর, 28 মে থেকে ল্যাংড়া এবং সবশেষ 10 জুন থেকে আম্রপালি আম বাজারজাতকরণের নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। তারপরও থেমে নেই অসাধু ব্যবসায়ীদের তৎপরতা। এদিকে বেশিরভাগ বাগানের আম এখনও পুরো পরিপক্ক না হওয়ায় জমে ওঠেনি রাজশাহীর সবচেয়ে বড় আমের মোকাম পুঠিয়ার বানেশ্বর বাজার। তবে গত 15 মে থেকে বাজারে উঠতে শুরু করেছে আটি বা গুটি জাতের আম। উন্নত জাতের আম বাজারে না আসায় চড়া দামে বিক্রি হচ্ছে এসব জাতের আম। ফুল সিজনে যা আম আসছে, মানে প্রতি বছরের চাইতে 3 ভাগের 1 ভাগ আম আসছে। এরা 1500-1600 দাম বলছে, 1400 ছোট। আমের সংখ্যাটা এবার কম, এর লাগি একটু আগ্রহ বেশি, দাম বেশি। প্রশাসনের বেঁধে দেওয়া তারিখ অনুসারে সপ্তাহখানেকের মধ্যেই বাজারে আসবে গোপালভোগ, রানী পছন্দ, লক্ষণভোগ বা লাখনা, খিরসাপাত সহ বিভিন্ন উন্নত জাতের আমগুলো। এসব আম বাজারে এলেই জমে উঠবে বানেশ্বরের পাইকারি আমের বাজার। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। ঈদুল আজহা ঘিরে বেড়েছে সব ধরনের মশলার দাম। এর মধ্যে গেল 1 বছরের ব্যবধানে শুধু এলাচের দামই কেজি প্রতি বেড়েছে 1200 টাকা। এ নিয়ে জানাতে নগরীর কালীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, হঠাৎ করে মশলার দাম বাড়ার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? মৃত্যু চিরাচরিত যে নিয়ম আছে সেটার কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে প্রতি বছর করে, এবং এই যে ঈদকে কেন্দ্র করে অথবা উৎসব কেন্দ্রিক যে আয়োজন থাকে সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিসের চাহিদা বেশি থাকে, এবং সেই জিনিসের চাহিদা বেশি থাকায় কিন্তু এইরকম ব্যবসায়ী যারা আছেন বা ইম্পোর্টার যারা আছেন তারা কিন্তু দামটা কিছুটা বাড়িয়ে রাখেন। এবং ঈদের এখনও 1 মাস বাকি আছে, এখন পর্যন্ত কিন্তু এই যে মশলার বাজার বা যে কোনো বাজার আছে সেগুলোর কিন্তু দাম কিছুটা বাড়তি আছে বলে আমরা এখানে এসে দেখতে পেয়েছি। এবং এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সিলেটের কালীঘাট বাজারে, যেটা সবচেয়ে বড় বাজার এখানে মশলার বাজার। এবং এখানে যারা ব্যবসায়ীরা আছেন তাদের সাথে আমরা কথা বলেছি। ব্যবসায়ীরা অনেকেই বলছেন যে ডলারের মূল্য বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে আমদানিকৃত সব মশলার দাম। তবে ক্রেতারা বলছেন যে কোনোরকম মোকামে কোনোরকম তদারকি নেই, যার কারণে সুযোগ নিচ্ছে যারা অনেক দোকানিরা। এবং বাকি আরও 1 মাসের মতো আছে। হুট করেই যে পরিবর্তন বা মূল্য বৃদ্ধি পাইকারি থেকে খুচরা পর্যায়ে তা লক্ষ্য করা গেছে। এবং এখানে আমরা যদি বলি, জিরা বিক্রি হচ্ছে 580 থেকে 740, হলুদ 200 থেকে 350, ধনিয়া 175, মরিচ 360, আদা 270, চায়না আদা যেটা 220 করে, গোলমরিচ 880, পেঁয়াজ 60 থেকে 70, এলসি পেঁয়াজ যেটা সেটা 85 থেকে 90, রসুন 220, দারচিনি 500, লবঙ্গ 1800 মতো করে বিক্রি হচ্ছে, এবং লাল সরিষা বিক্রি হচ্ছে 90 টাকা করে। এবং ব্যবসায়ীরা প্রত্যুত্তরে বলছেন যে বিশ্ববাজারের দর ঊর্ধ্বমুখী, যার কারণে ডলারের রেট বাড়ায় কিন্তু বিনিময় মূল্যও বেড়ে গিয়েছে, এবং আমদানি পর্যায়ে দাম বাড়ায় এর প্রভাবটা পড়েছে খুচরা বাজারে, এবং ভোক্তারাও হিমশিম খাচ্ছেন খুচরা বাজারে। এবং এরকম ভিন্ন চিত্র দেখে কিন্তু তাদের একরকম নাভিশ্বাস উঠে গিয়েছে। এবং খুচরা বিক্রেতারা বলছেন যে এই যে ইম্পোর্টার যে এই মশলা জাতীয় পণ্য যারা মজুত করে রাখে তারাই মূলত বাজারের এই যে লাগামটা সেটা ধরে রাখে, এবং যেহেতু মশলা একটি অপচনশীল পণ্য সেহেতু তারা মজুত করে রাখেন, যার ফলে কোনো উৎসব আসলেই মজুতকৃত মশলা তারা চড়া দামে বিক্রি করেন। এবং অন্যান্য মশলার পাশাপাশি কিন্তু লবঙ্গ যেটা আছে সেটাও কিন্তু রন্ধন প্রণালীতে একটু কম লাগে। তবে দেখা যাচ্ছে যে
রন্ধন প্রণালীতে কম লাগলেও কিন্তু লবঙ্গর যে বিষয়টি রয়েছে সেটা আবার দেখা গেছে রন্ধন প্রণালীতে কম লাগলেও এবং এটার কিন্তু দাম কিন্তু তারা বাড়িয়েও চলছেন এবং জিরা আদার আমদানি কিছুটা কম থাকাও কিন্তু দামটা বেড়ে গেছে। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে সবজি, মাছ, মাংস এবং মশলার যে দাম সেখানে যারা মধ্যস্বত্বভোগী ভোক্তা পর্যায়ে যারা আছেন তারাও কিন্তু মোটামুটি হিমশিম খেয়ে চলেছেন এখন পর্যন্ত। তবে ব্যবসায়ীরা আশঙ্কা করছেন দাম আরও বৃদ্ধি পাবে। তো এই ছিল আমার কাছে কালীঘাট থেকে মশলা বাজারের সব তথ্য। মৃত্যু মশলার বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাকিবুল রাফি এবং এরই সঙ্গে এখন দুপুরে নিচ্ছে আরও একটা বিরতি। ফিরছি একটু পরেই। বিরতির পর আবারও স্বাগত। আপনারা দেখছেন এখন দুপুর। ঢালাওভাবে সব রোগী ঢাকা দক্ষিণের হিসাব না করে স্বাস্থ্য অধিদপ্তরকে ৭৫টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে সুনির্দিষ্টভাবে দেওয়ার আহ্বান জানিয়েছেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। ডেঙ্গু প্রতিরোধে সকালে নগর ভবনে অংশীজনদের সাথে মতবিনিময় সভার এ কথা বলেন তিনি। এ সময় ১০ কার্যদিবসের মধ্যে রাজুক থেকে নির্মাণাধীন ভবনের তথ্য চান তিনি। বিস্তারিত মেহরিন আইনির প্রতিবেদনে। চলতি বছর মৌসুমের আগেই আশঙ্কাজনক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকে। সাধারণত প্রতি বছর জুন থেকে এডিসের কামড় শুরু হলেও এবছর ডেঙ্গুর চিত্র পুরোপুরি ভিন্ন। চলতি বছর জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১,০৫৫ জন, ফেব্রুয়ারিতে ৩৩৯ জন, মার্চে ৩১১ জন, এপ্রিলে আরও বেড়ে দাঁড়ায় ৫০৪ জনে। তবে মে মাসের মাঝামাঝিতেই ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৩০০, আর চলতি বছরের মৃত্যুর প্রায় অর্ধেক মৃত্যু হয়েছে এই মাসেই। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী এবছরও বেশি ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে। এমন অবস্থায় ডেঙ্গু প্রতিরোধে নগর ভবনে অংশীজনদের সাথে মতবিনিময় সভার আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় রাজুক, রিহ্যাব, মাউসি, বিজিবি সহ বিভিন্ন অংশীজন তাদের মশক নিধনে নেয়া পরিকল্পনা তুলে ধরেন। আমাদের ৮টি জোনে এবং ২৪টি সাব জোনে ২৪টি সাব কমিটি করে দেওয়া হয়েছে এবং সেখানে প্রত্যেক জোন পরিচালক এই বিষয়গুলো তদারকি করতেছে ডেঙ্গু প্রতিরোধে। যে বিল্ডিংগুলো চলমান সেই বিল্ডিংগুলো কিন্তু আপনার মশা কম, যে বিল্ডিংগুলো হয়তো বানায় ফেলে রাখছে সেটা আমরাও ব্যবহার হতে পারি, সেই বিল্ডিংগুলো কিন্তু মশার উত্তপটা বেশি। এরকম একটা ভয়েস মেসেজ আমাদের মাননীয় মেয়র ভোকালের মাধ্যমে আসে যে আমরা ডেঙ্গু প্রতিরোধের যাতে এই রিজিয়নে যদি এরকম কোনো একটা ভয়েস মেসেজ সবার মোবাইলে যায় তাহলে আমার মনে হয় ভেরি মাচ ইন্সপায়ার্ড বাই ইউর ওন ভয়েস। ঢালাওভাবে না বলে স্বাস্থ্য অধিদপ্তরকে ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের ডেঙ্গু রোগীর তথ্য আলাদা করে সুনির্দিষ্টভাবে দেওয়ার আহ্বান জানায় ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। ঢাকার বাইরে থেকে এসে কোনো একটা হাসপাতালে ভর্তি হলেই সে ঢাকার রোগী এখান থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আমি তো ঢাকার বাইরে গিয়ে কাজ করতে পারবো না। তো সেই প্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তরকে এ ব্যাপারে এখন থেকেই তাদের কার্যক্রম নিতে হবে। ১০ কার্যদিবসের মধ্যে রাজুক থেকে নির্মাণাধীন ভবনের তথ্য চান মেয়র। ১০ কার্যদিবসের মধ্যে থেকে আমরা রাজুক থেকে সহজে তালিকা পাচ্ছি, তো এই তালিকাটা যদি আপনাদের দেন তাহলে আমরা যৌথ অভিযান করব। আমাদের মাঠ পর্যায়ে ম্যাজিস্ট্রেট, আমাদের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা থাকে, আমরা তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আছে, আমরা আপনাদের সাথে যৌথভাবে করে পূর্ণভাবে এটাকে নির্মূল করতে পারবো। আগামী সপ্তাহ থেকে দক্ষিণ সিটির সরকারি বেসরকারি অফিস ও থানাগুলোতে মশা নিধন কার্যক্রম চালাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পাওয়া যাচ্ছে সেটা একটা হোক 10টা হোক। মেহেরিন অ্যানি, এখন ঢাকা। ৫ বছরেও শেষ হচ্ছে না ৪৪৩ কোটি টাকা ব্যয়ে নীলফামারীর মাত্র ২৮ কিলোমিটার সড়ক প্রশস্ত ও সরলীকরণের কাজ। প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে অর্ধশতাধিক অবৈধ স্থাপনা। স্থানীয়দের অভিযোগ, ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণ হিসেবে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিতে রাতারাতি অবকাঠামো নির্মাণ করেছে একটি প্রভাবশালী চক্র। আশিকুর রহমান আশিকের ক্যামেরায় আমিরুল বাপ্পের প্রতিবেদন। সরকার এটা কোনো বাজেট দেয় না, ওই বাজে অক্তই করে দেয় ঘর দুয়ার। ওই কিয়া আছে না, ওই একবার ফখরুদ্দিনের আমলে ভাঙিয়ে দিল না ঘর দুয়ার, ওই যন্ত্র আনিজন হুড় ভাঙি দেয়, কোনো দেয় না। সরকারের ক্ষতি করছে, কার ক্ষতি? আমার ক্ষতি করছে, জনগণের ক্ষতি করছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত রাস্তার কাজ আটকে থাকায় এভাবেই ক্ষোভ জানাচ্ছিলেন নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ি এলাকার ২ বয়োজ্যেষ্ঠ। অর্ধশতাধিক অবৈধ স্থাপনা নির্মাণকারীদের বিরুদ্ধে এরকম ক্ষোভ প্রায় প্রত্যেকেরই।
রাস্তা সম্প্রসারণ সংস্কার বা যে কোনো সরকারি প্রকল্পে যখনই জমি অধিগ্রহণের কথা আসে তখনই একদল দুর্নীতিগ্রস্ত মানুষ রাস্তার পাশে এরকম অবকাঠামো নির্মাণ করে থাকে। উদ্দেশ্য একটাই, সরকারের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়। যুগের পর যুগ ধরে চলে আসা এই প্রক্রিয়ায় বিরক্ত সাধারণ মানুষ। তাদের দাবি, এসব দুর্নীতিগ্রস্ত মানুষকে ঠেকাতে হবে একটাই উপায়ে, এই ধরনের অবকাঠামো ভেঙে দিয়ে তাদেরকে কোনো ধরনের ক্ষতিপূরণ দেওয়া যাবে না। 2019 সালে নীলফামারীর 3টি জেলা সড়ক প্রশস্ত ও সরলীকরণের আওতায় 28 কিলোমিটার সড়কের কাজ হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। ডোমার উপজেলার বোরাগাড়ি থেকে চিলাহাটি হয়ে পঞ্চগড় জেলার ভাওলাগঞ্জ পর্যন্ত সড়কের কাজের ব্যয় ধরা হয় 443 কোটি টাকা। গত 5 বছরে নীলফামারী অংশের 26 কিলোমিটারের মধ্যে 20 কিলোমিটার রাস্তা প্রশস্ত করা হয়েছে। বাকি 6 কিলোমিটার অংশ নিয়েই বেঁধেছে বিপত্তি। এই 6 কিলোমিটার রাস্তার বেশিরভাগই বাঁক হওয়ায় সোজা করতে তুলনামূলক বেশি জমি অধিগ্রহণ করতে হচ্ছে সরকারকে। গত বছরের 24 সেপ্টেম্বর রাস্তার দুই পাশের 83 একর জমির মালিকদের নিয়ম অনুযায়ী 4 ধারার নোটিশ দেয় জেলা প্রশাসন। আইনত 4 ধারার নোটিশ পাওয়ার পর জমিতে কোনো স্থাপনা তৈরি বা সংস্কারের নিয়ম না থাকলেও অধিক ক্ষতিপূরণের লোভে প্রভাবশালী একটি চক্র রাতারাতি তৈরি করেছে বাড়ি দোকানসহ অন্তত 50টি অবৈধ অবকাঠামো। এই অ্যাসিন চাষা তুলছে আপনার মনে করেন মাস 6 আগে নীলফামারীর লোক সহকারে বাসাটা তুলার মনে করেন 6 মাসের মতন হচ্ছে। ওগুলো ছাদ দেখিলে বুঝা পাবেন যে এটা রাতারাতির বাড়ি। মোটা অঙ্কে টাকা পাবে, ওই রাস্তা সোজা হবে মেহেরি বিল্ডিং তাড়াতাড়ি ওই রাস্তাঘাট এদিকে যাবে, জরিপ করে নিয়ে গেল আর তাড়াতাড়ি ওই জমি কিনিয়া এই 1-1.5 মাসের ভিতর বাড়ি করা সারা। 5 টাকা খরচ করলে 100 টাকা নিবে। প্রায় সব স্থাপনায় ফেলে রাখা হয়েছে 6 মাসেরও বেশি সময় ধরে। কোনোটিতে আবার ঝোলানো হয়েছে অফিসের সাইনবোর্ড ও নিয়োগ বিজ্ঞপ্তি, তাতে যোগাযোগের কোনো ঠিকানা বা ফোন নম্বর নেই। স্থানীয়দের অভিযোগ, জমির মালিকরা নিয়ম মেনে জমি দিতে চাইলেও অধিক ক্ষতিপূরণের লোভে জনপ্রতিনিধিদের সহায়তায় জমি কিনে স্থাপনা তৈরি করেছে একটি চক্র। নাম এসেছে সাবেক জনপ্রতিনিধি সহ বেশ কয়েকজনের, কিন্তু একাধিকবার চেষ্টা করা হলেও তাদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। গাড়ি ঘোড়া সব উল্টি পড়ছে, রাস্তাঘাট হইলে তো আমার সুবিধা হয়। আমি তো অফিসকে বরাবর বলছি যে পূর্ব সাইডটা বেশি করে নেন, এই জমিগুলো আমার জমি যেহেতু বড় প্লট আছে এগুলো, পশ্চিম ছোট প্লট এগুলা পুরোটার জন্য থাকবে। প্রকল্পের 443 কোটি টাকার মধ্যে জমি অধিগ্রহণের জন্য ব্যয় ধরা হয়েছে 157 কোটি টাকা। প্রকল্প গ্রহণের সময় তৈরি করা ফিল্ডবুকের বাইরে কাউকে অতিরিক্ত ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আর প্রশাসনের কাছ থেকে জমি বুঝে পেলেই বাকি কাজ শেষ করার কথা বলছে সড়ক ও জনপথ বিভাগ। 6 কিলোমিটার সড়কের কাজ বাকি রয়েছে, কারণ এখানে ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়নি। তো ভূমি অধিগ্রহণ সম্পন্ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে। ভূমি যদি আমরা পেয়ে যাই তাহলে অবশিষ্ট 6 কিলোমিটার অংশ আমরা কাজ শেষ করতে পারবো। আমরা 4 ধারা দিয়েছি ইতিমধ্যেই, প্রস্তাব অনুমোদনের জন্য পাঠিয়েছি এবং এটার সমস্ত প্রক্রিয়া অনুসরণ শেষে আমরা এর ক্ষতিপূরণ দেব। এখানে যদি কোনো অবৈধ স্থাপনা উঠে থাকে সে বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার কোনো সুযোগ নেই। এই প্রকল্পের মেয়াদ রয়েছে 2025 সালের জুন পর্যন্ত। অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছে। আমিরুল বাপ্পি, এখন, ডোমার, নীলফামারী। এখন দুপুরে নিচ্ছে আর একটা বিরতি, ফিরছে একটু পর। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন এখন দুপুর। এবার আন্তর্জাতিক। 5 শহরে জানাজা শেষে বৃহস্পতিবার নিজ শহর মাশহাদে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে দাফন করা হবে। বুধবার তেহরানে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে রাইসের মৃত্যুতে শোক প্রকাশ করলেও মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত ছিল তার হাত। আর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রীর দাবি রাইসের নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নেই। তবে এরই মধ্যে দুর্ঘটনা তদন্তের ঘোষণা দিয়েছে ইরান। নাফিয়ার মননের প্রতিবেদনে বিস্তারিত। নেতাকে হারিয়ে শোকে স্তব্ধ ইরানের জনগণ। চলছে 5 দিনের রাষ্ট্রীয় শোক। উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে হয়েছে প্রথম আনুষ্ঠানিক জানাজা। বুধবার প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জনের মরদেহ নিয়ে যাওয়া হবে তেহরানে। 5 শহরে জানাজা শেষে বৃহস্পতিবার বিকেলে মাশহাদ শহরে দাফন করা হবে ইব্রাহিম রাইসিকে। یک رئیس جمهور خستگی ناپذیرمون از دست دادیم. مدیریت کنه ما از این مراحل سخت‌تر هم گذشتیم. داشتیم اولین رئیس جمهور شهیدمون نبود.
ইব্রাহিম রাইসি নিহতের ঘটনায় অবশেষে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বার্তায় জানানো হয়, ইরানের জনগণের গণতন্ত্র ও মৌলিক স্বাধীনতা রক্ষায় নতুন নির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে কাজ করতে আগ্রহী জো বাইডেন সরকার। যদিও নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেছেন, রাইসির হাত নিরপরাধ মানুষের রক্তে রঞ্জিত ছিল। তিনি জানান, হেলিকপ্টার উদ্ধারে ইরানের পক্ষ থেকে সাহায্য চাওয়া হয়েছিল, তবে নানা জটিলতায় সহায়তা করতে পারেনি যুক্তরাষ্ট্র। যদিও বিষয়টি স্পষ্ট করেননি ম্যাথু মিলার। We regret any loss of life. We don't want to see anyone die in a helicopter crash. But that doesn't change the reality of his record, both as a judge and as the president of Iran, the fact that he has blood on his hands. এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জানান, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। দুর্ঘটনার কারণ কি এ সম্পর্কিত তথ্য নেই পেন্টাগনের কাছে। Again, they have to conduct an investigation to see what the cause of the crash was. It could be a number of things, mechanical failure, pilot error, you name it. ইরানের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নীরবতা পালন করা হয় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে। সংস্থাটির মুখপাত্র জানান, রাইসির বিরুদ্ধে বিভিন্ন অপরাধের অভিযোগ থাকলেও সহকর্মী হিসেবে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতিসংঘ। এদিকে দায়িত্ব নিয়েই ২৮ জুন ইরানের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘোষণা করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট মোহাম্মদ মোকবের। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। ইরানের পরমাণু কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈরিতা ছিল আগে থেকেই, তবে গাজা ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বৈরিতা শুরু হয় দেশটির। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, নেতৃত্ব অস্থিতিশীলতার মধ্যে ইসরায়েলের যে কোনো নেতিবাচক পদক্ষেপ এই অঞ্চলে অস্থিরতা তৈরি করবে। ইরানের সাধারণ মানুষ এখন অস্থিতিশীল পরিস্থিতিতে থাকায় এই সময় যুক্তরাষ্ট্রকে বুঝে শুনে পদক্ষেপ নেওয়ার পরামর্শ আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। ইরানের ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের মধ্যে দেশটির প্রেসিডেন্টের আকস্মিক মৃত্যু যেন আরও ঘনীভূত করেছে অস্থিরতা। একই দিনে কোনো দেশের প্রেসিডেন্ট আর পররাষ্ট্রমন্ত্রীর মৃত্যু মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থানকে কিছুটা টালমাটাল করেছে। অন্তর্বর্তীকালীন সরকার গঠন করলেও দেশের অস্থিতিশীলতা কাটিয়ে উঠতে ইরানের সময় লাগতে পারে আরও কয়েক সপ্তাহ। পরমাণু শক্তিধর দেশটি এখন প্রেসিডেন্ট নির্বাচন, নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ, মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত থাকবে কিছুদিন। যদিও নির্বাচনী বছরে বাইডেন প্রশাসনের অনেক বিষয় নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন গাজার পাশাপাশি একটি ইস্যু ইরান। দেশটির প্রেসিডেন্টের মৃত্যুতে এখন ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের সদস্যরাও প্রার্থিতা দাবি করে বসতে পারে। যুক্তরাষ্ট্র যেটিকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে রেখেছে, যুক্তরাষ্ট্রের জন্য এটি রাজনৈতিক সংকটও বটে। This upcoming election brings to power a president in Iran that is more amenable to a diplomatic solution, then that is a good thing for the Biden administration that does not want to see further escalation, whether it's in the region or on the nuclear front. নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ইরানে খুব দ্রুত অস্থিরতা তৈরি হতে পারে, যা নিয়ন্ত্রণের বাইরে চলেও যেতে পারে। নেতৃত্বের টালমাটাল অবস্থায় যখন তারা নিজেদের দুর্বল আর ঝুঁকিপূর্ণ মনে করবে, তখন তারা আরও বেশি আগ্রাসী হওয়ার শঙ্কা রয়েছে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে এমনিতেই ইরানে অনেক কিছু সীমাবদ্ধ। এদিকে নেতৃস্থানীয় এই পরিস্থিতি কাজে লাগাতে পারে ইসরায়েল, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা। In strong presidents or moderate presidents anymore, so we are likely to see a conservative, more authoritarianly minded president come out of this process. And so there wouldn't necessarily be any movement on the Iranian side towards change in policies in any substantial way. গেল মাসেই ইসরায়েল আর ইরানের মধ্যে ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলার ছায়াযুদ্ধ শুরু হয়। ইরান যখন রাজনৈতিক, সামাজিক আর অর্থনৈতিক সংকটে আছে, এমন সময় ইব্রাহিম রাইসির মৃত্যু হলো। তেহরানের পরমাণু কার্যক্রম জোরদার আর ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানে রাশিয়াকে সমর্থন নিয়ে বরাবরই আন্তর্জাতিক চাপে থাকছে ইরান। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, রাইসির উত্তরসূরির এবার ওয়াশিংটনের সঙ্গে বুঝে শুনে সম্পর্ক স্থাপন করতে হবে, যেন কূটনৈতিক সম্পর্কে কোনো বৈরিতা না থাকে। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।